আসসালামু আলাইকুম বন্ধুরা। সহজ ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আমি আবুল কালাম আজাদ তোমাদের সবাইকে স্বাগতম। আমরা বেসিক ইংলিশ করছিলাম, আজকে লেসন 4। আমরা এর পরবর্তী ভিডিওগুলোতে বাক্য তৈরি শিখব। তো বাক্য তৈরি শেখার আগে আসলে ইংলিশে মোট কত ধরনের বাক্য আছে এই বিষয় সম্পর্কে একটু বেসিক ধারণা দেওয়ার জন্য আজকে এই ভিডিওটা তৈরি করা। তো বন্ধুরা, ইংরেজিতে যতগুলা বাক্য আছে এই বাক্যগুলাকে প্রাথমিকভাবে তিনটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে অর্থ অনুসারে বাক্যর প্রকার আছে, গঠন অনুসারে এবং বাচ্য অনুসারে। তো বন্ধুরা দেখো, অর্থ অনুসারে বাক্যের প্রকার মানে কি, যে বাক্যের এক এক ধরনের বাক্য এক এক ধরনের অর্থ প্রদান করে। অর্থ অনুসারে বাক্যের প্রকারে কি হবে, এক এক ধরনের বাক্য এক এক ধরনের অর্থ প্রদান করবে। এখানে যদি শুধু অর্থ আলাদা তা নয়, এই বাক্যগুলোর গঠনও আলাদা হয়। প্রত্যেকটা বাক্যের একটা আলাদা আলাদা বৈশিষ্ট্যের কারণেই মূলত এদেরকে আলাদা করা হয়েছে। তো বন্ধুরা, তোমরা সবাই জানো অর্থ অনুসারে ইংরেজি বাক্যের যে ইংলিশের যে বাক্যগুলো রয়েছে সেগুলাকে মোট 5টা ভাগে ভাগ করা হয়। প্রথম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি, আমরা সাধারণভাবে যত কিছু বর্ণনা করি, অর্থাৎ এখানে বলা হয় বিবৃতিমূলক বা বর্ণনামূলক বাক্য, মানে আমরা সাধারণভাবে যে কথাগুলা বলছি সব সময়, এগুলাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য। তোমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কোন ধরনের বাক্য কোন ধরনের অর্থ প্রদান করে, আর কোন ধরনের অর্থ প্রদান করার জন্য বাক্যটা কোন ধরনের গঠন ব্যবহার করতে হয়। তো বন্ধুরা, সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে অ্যাসার্টিভ যে সেন্টেন্স, তোমরা যখন দেখবা বাক্যের প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, এরপরে এক্সটেনশন বা অতিরিক্ত যে অংশগুলো রয়েছে, এই ধরনের সমস্ত বাক্য অ্যাসার্টিভ। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে অবশ্যই প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে। অর্থাৎ এতদিন ধরে তোমাদের যে বিষয়গুলো শেখানো হচ্ছে সবই অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপরে আসি ইন্টারোগেটিভ। তুমি যদি ইংলিশে কথা বলতে শিখতে চাও, তুমি যদি ইংলিশের একজন স্পিকার হতে চাও, তাহলে তোমাকে অবশ্যই ইন্টারোগেটিভ সম্পর্কে ধারণা লাগবে। ইন্টারোগেটিভ কি? ইন্টারোগেটিভ হচ্ছে যে বাক্যগুলোর মাধ্যমে আমরা কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করি। দেখো, কথা বলতে গেলে আমাদের তো প্রশ্ন করাই লাগে, প্রশ্ন ছাড়া কোনো কথোপকথন হতে পারে না। তো এই যে যে বাক্যগুলো দ্বারা আমরা কাউকে কোনো ধরনের কথা জিজ্ঞাসা করি, কোনো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি, সেই বাক্যগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ বাক্য। তো ইন্টারোগেটিভ বাক্যের গঠনটা কেমন হয়? ইন্টারোগেটিভ বাক্য মূলত দুই ধরনের। একটা বলা হয় ইয়েস নো কোশ্চিন, আর একটা মানে এমন ধরনের প্রশ্ন যেখানে তুমি মাথা নাড়লে উত্তর হয়ে যায়। যেমন তুমি কি তুমি কি খেয়েছো? আমি মাথা নাড়লাম, উত্তর হয়ে যাবে। আর কিছু প্রশ্ন আছে যেখানে আমাদেরকে মুখে উত্তর বলা লাগে। যেমন তোমার নাম কি, আমি যতই মাথা নাড়ি না কেন আমার এই প্রশ্নের উত্তর বলা সম্ভব না। তো এই দিক বিবেচনায় ইন্টারোগেটিভ বাক্য দুই ধরনের হয়। তো একটা বলা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন, অর্থাৎ আমি এখানে যদিও গঠন একসাথে লিখছি, যদি শুধু হ্যাঁ না দ্বারা উত্তর দেওয়া যায় সেই ধরনের বাক্যের গঠন হয়। প্রথমে আসে ভি বলতে অক্সিলারি ভার্ব, অর্থাৎ তোমরা এর আগে ভার্বের ভিডিওটা যারা দেখোনি অবশ্যই ভার্বের ভিডিওটা দেখবা। যে কোনো একটা অক্সিলারি ভার্ব, অর্থাৎ এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ হ্যাড বা মডেল ভার্ব, এগুলো প্রথমে আসবে, তারপরে সাবজেক্ট, এরপর মেইন ভার্ব যদি থাকে তাহলে বসাতে হবে, না থাকলে বসবে না। এরপর অতিরিক্ত অংশ বসিয়ে প্রশ্নবোধক চিহ্ন। এটা হচ্ছে ইন্টারোগেটিভের গঠন। তোমাদের অবশ্যই বাক্যের গঠনগুলা ভালো করে মুখস্থ রাখতে হবে। আর যদি এমন প্রশ্ন হয় যার উত্তর শুধু মাথা নাড়িয়ে দেওয়া সম্ভব না, তখন অবশ্যই একটা ডাব্লিউএইচ কোশ্চেন আসে, আর পরের গঠনগুলো একই থাকে। অর্থাৎ প্রথমে ডাব্লিউএইচ কোশ্চেন, তারপরে অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট, এরপরে মেইন ভার্ব। তাহলে দেখো, অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভের ভিতরে পার্থক্য কোনটা? ইন্টারোগেটিভের সাবজেক্ট আগে থাকে, তারপরে ভার্ব, অক্সিলারি ভার্ব আসুক, মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব যাই আসুক না কেন, আগে সাবজেক্ট বসবে। কিন্তু ইন্টারোগেটিভে সাবজেক্টের আগে চলে আসে অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব থাকে পরে। এই বাক্যগুলো তোমরা অবশ্যই এই গঠনগুলো একটু বোঝার চেষ্টা করবা। এরপরে আসি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কি প্রকাশ পায়? আমরা অনেক সময় আদেশ করি, এই এদিকে এসো, এই রোদের ভিতরে দৌড়ায় না, নিষেধ করি তোমার, বা কোনো ধরনের উপদেশ প্রদান করি, তোমার এই কাজটা করা উচিত নয়। যে কোনো ধরনের আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব, এই ধরনের কোনো কিছু যদি আমরা ইংলিশ বাক্যে দিতে চাই বা করতে চাই, তাহলে আমাদের যে গঠনে বাক্য তৈরি করতে হবে সেটা হচ্ছে ইম্পারেটিভ। মানে ইম্পারেটিভ বাক্য দ্বারা আদেশ, অনুরোধ, নিষেধ, উপদেশ এগুলা বোঝায়। তো আমি যদি কাউকে বলতে চাই এদিকে এসো, একটা আদেশ, তাহলে আমাদেরকে অবশ্যই তখন আর এই সাবজেক্ট ভার্ব বা এই ধরনের গঠনের বাক্য বললে হবে না, তখন আমাদেরকে ইম্পারেটিভের গঠনে আসতে হবে। অর্থাৎ ইম্পারেটিভের গঠন কি? প্রথমে ভার্ব, তারপরে অতিরিক্ত অংশ। শুধু বললে হয় কাম হেয়ার, এদিকে এসো, বাক্যটা দেখো কোনো সাবজেক্ট নেই। অর্থাৎ ইম্পারেটিভের মূল বৈশিষ্ট্য হচ্ছে কোনো সাবজেক্ট থাকে না। এর আরেক ধরনের ইম্পারেটিভ বাক্য হয় যেখানে লেট প্লাস অবজেক্ট
থাকে, এরপরে ভার্ব প্লাস অতিরিক্ত অংশের আগে লেট প্লাস অবজেক্ট যুক্ত হয়। তো এইগুলা কখন হয়, এই বিষয়গুলো আমরা যখন এই ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করা শিখবো সেই সময় এই বিষয়গুলো নিয়ে ক্লিয়ার হব। তা আপাতত মনে রাখবা ইম্পারেটিভ সেন্টেন্স দুই ধরনের হবে, হয় সেটা ভার্ব দ্বারা শুরু হবে অথবা লেট দ্বারা শুরু হবে। তাহলে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য। বন্ধুরা তারপর আসি অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ মানে প্রার্থনা করা। আমরা কাউকে ডেকে দোয়া করে দিলাম যে আল্লাহ তোমার মঙ্গল করুক, তুমি দীর্ঘজীবী হও, তোমার অনেক টাকা পয়সা হোক, আল্লাহ তোমাকে সুন্দর একটা বাড়ি দিক। এভাবে আমরা যে দোয়া প্রার্থনাগুলা করে থাকি অথবা যদি বদ দোয়াও করি, তাহলে সেই বাক্যগুলা হবে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্যটা কি? অবশ্যই প্রথমে মে দ্বারা শুরু হয়, তারপরে সাবজেক্ট ভার্ব প্লাস অতিরিক্ত অংশ। তার মানে তোমরা যদি কখনো দেখো যে প্রথমে বাক্যে মে আছে, এরপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তাহলে সেটা অবশ্যই অপটেটিভ সেন্টেন্স। তো এখন যদি প্রশ্ন করি মে আই কাম ইন স্যার, এটা কি অপটেটিভ? না, এটা দ্বারা তো কোনো প্রার্থনা বোঝাচ্ছে না। আর এই বাক্যের শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন থাকে। তার মানে মে দ্বারা শুরু হলেই সেটা অপটেটিভ হবে তা না, তবে অপটেটিভ হলে সেটা মে দ্বারা শুরু হয়। তো বন্ধুরা এরপরে দেখি এক্সক্লেমেটরি, যা দ্বারা আমরা খুব আবেগ বিস্ময় প্রকাশ করি। যেমন বাহ কি সুন্দর পাখিটি, বাহ বাংলাদেশ এত সুন্দর। এই ধরনের যে আবেগ অনুরোধ, আবেগ বা মনের যে অনুভূতিগুলো আমরা প্রকাশ করি, সেগুলোকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো বন্ধুরা এক্সক্লেমেটরি তো দুই ধরনের গঠনের বাক্য পাওয়া যায়। একটা হচ্ছে যদি আমরা হাউ অথবা হোয়াট দ্বারা শুরু হয়, হোয়াট এ বিউটিফুল প্লেস ইট ইজ, যেটা কত সুন্দর একটা জায়গা। তো বন্ধুরা দেখো, হাউ অথবা হোয়াট দ্বারা শুরু হয়, তারপরে অবজেক্ট, এরপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। অর্থাৎ তোমাদেরকে এই গঠনটা মাথায় রাখতে হবে। এর সাথে বড় চিহ্ন হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন, যদি বাক্যে থাকে সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর যদি সরাসরি আমরা যে বাক্যগুলো দেখছি এর ভিতরে কিন্তু আজও ইন্টারজেকশনের নাম বলিনি। ইন্টারজেকশন হচ্ছে এমন ধরনের একটা পার্টস অফ স্পিচ যেটা শুধুমাত্র এক্সক্লেমেটরি সেন্টেন্সে ব্যবহার হয়। অর্থাৎ যেগুলো দ্বারা আকস্মিক কোনো অনুভূতি প্রকাশ করে, হুররে, ও, ইস, এই ধরনের যে শব্দগুলো আমরা বলে থাকি, এগুলো হচ্ছে সব ইন্টারজাকশন, এবং তারপরে বিস্ময়সূচক চিহ্ন থাকে। আশা করি তোমাদের এরপরে আর ইন্টারজেকশন চিনতে কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা এটা হচ্ছে বাক্যের অর্থ অনুসারে সেন্টেন্স যে 5 প্রকার, এবং এই 5 প্রকার সেন্টেন্সের যে 5 প্রকার গঠন, এই গঠনটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, অবশ্যই মুখস্থ রাখতে হবে। এবং ইংরেজি বাক্য যখন তোমরা দেখবা, কোনো কিছু পড়বা, তার ভিতর এই গঠন দেখেই তোমরা বাক্যটা বোঝার চেষ্টা করবা যে এটা কোন ধরনের বাক্য বা বাক্যটা কোন প্রকার বাক্য। অবশ্যই তোমরা এটা টেক্সট বুক থেকে প্র্যাকটিস করবা। এরপরে আসি গঠন অনুসারে। তো বন্ধুরা গঠন অনুসারে ইংরেজি বাক্য হচ্ছে 3 প্রকার, যেটা বাংলায়ও 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। তো বন্ধুরা দেখো, এই যে সিম্পল বাক্য, কমপ্লেক্স বাক্য এবং কম্পাউন্ড বাক্য, এই বাক্যটার পার্থক্য কিসে? গঠনে। তোমাদেরকে বাক্য দেখাইছি, তখন বলছি যে একটা বাক্যে একটাই ভার্ব থাকে, আর এই একটা বাক্যে একটাই ভার্ব থাকে, সেটা হচ্ছে শুধুমাত্র সিম্পল বাক্যে। তার মানে দেখো, এই সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড বুঝতে গেলে অবশ্যই একটু ক্লোজ সম্পর্কে ধারণা লাগবে। তো যখন আমরা এই সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড বাক্য তৈরি শিখাবো সেই সময় বুঝিয়ে দেবো। আপাতত যতটুকু তোমরা চিনে রাখো, সিম্পল বাক্য সর্বদা একটাই সাবজেক্ট, একটাই ভার্ব, এর বেশি থাকলে সেটা সিম্পল বাক্য কখনোই হবে না। 2 নম্বর কমপ্লেক্স বাক্য, যেখানে দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব, বিভিন্ন কনজাংশন। কনজাংশন কোনগুলা? কনজাংশন হচ্ছে এমন শব্দ যেটা দুইটা বাক্য বা শব্দকে যুক্ত করতে ব্যবহার হয়, যেমন অ্যান্ড, বাট, অর। অবশ্য এই 3টা থাকলে কম্পাউন্ড হয়। আর বাদ বাকি যে কনজাংশন গুলা রয়েছে, যেমন ইফ, দো, যদিও, হোয়েন, সিন্স, অ্যাজ, যত ধরনের কনজাংশন আছে, রিলেটিভ প্রোনাউন আছে যেগুলো দুইটা বাক্যকে যুক্ত করে, এই ধরনের একটা কনজাংশন থাকবে, তার সাথে বাক্যে দুইটা সাবজেক্ট এবং দুইটা ভার্ব থাকবে। কম্পাউন্ড, দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব, অর্থাৎ দুইটা সেন্টেন্স থাকবে। দুইটা সেন্টেন্স অ্যান্ড, বাট, অর দ্বারা যখন যুক্ত থাকবে সেটা কম্পাউন্ড। তো বন্ধুরা এটা নিয়ে প্রেশার নেওয়ার কিছু নেই। আমরা যখন সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড বাক্য তৈরি করা শিখবো, সেই সময় তোমরা এই বিষয়গুলো অবশ্যই অনেক ক্লিয়ার হতে পারবা। সর্বশেষ হচ্ছে বাচ্য। বাচ্য অনুসারে সেন্টেন্স 2 প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ এবং আরেকটা হচ্ছে প্যাসিভ। দেখো অ্যাক্টিভ এবং প্যাসিভের ভিতরে মূল পার্থক্য কোন জায়গায়? অ্যাক্টিভ বাক্য হচ্ছে ওই ধরনের বাক্য যে ভার্বের কাজটা যে করে সে সাবজেক্টে থাকে, আর প্যাসিভ হচ্ছে এমন একটা বাক্য ভার্বের কাজটা যে করে সে সাবজেক্টে থাকে না। প্যাসিভ বাক্যের গঠন হচ্ছে সবসময় বি ভার্বের পরে ভার্বের 3 নম্বর রূপ, অর্থাৎ অ্যাক্টিভ থেকে সম্পূর্ণরূপে আলাদা। তো বন্ধুরা আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন আই ইনভাইট ইউ। তাহলে এই যে আই
আই ইনভাইটেড ইউ, এর অর্থ হচ্ছে আমি তোমাকে দাওয়াত করেছিলাম। তার মানে এই ইনভাইট মানে দাওয়াত করা, এই দাওয়াত করা কাজটা কে করেছে? আমি। আবার যদি আমি বাক্যটা এইভাবে লিখি, আই অ্যাম ইনভাইটেড ইন এ পার্টি, এই বাক্যটা দেখো, এই বাক্যটাই কি আছে? আমরা এর আগে দেখছি যে এম ইজারের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করার কথা, কিন্তু এখানে আইএনজি যুক্ত না হয়ে ভার্বের 3 নাম্বার রূপ, অর্থাৎ বি ভার্বের পরে ভার্বের 3 নাম্বার রূপ, মানে এটা প্যাসিভ। আর প্যাসিভ হলে সাবজেক্টে যে মহাশয় থাকে সে কখনোই ভার্বের কাজ করে না। বন্ধুরা মনে রাখবা, ইনভাইট মানে দাওয়াত করা। তো কে দাওয়াত করেছে সে এখানে উপস্থিত নেই। বাক্যটার অর্থ হবে এমন ভাবে যে আমাকে পার্টিতে দাওয়াত করা হয়েছে। মূল পার্থক্যটা বোঝো। আই ইনভাইট ইউ মানে আমি দাওয়াত করেছি, ভার্বের কাজটা যে করেছে সে সাবজেক্টে আছে। আর আই অ্যাম ইনভাইটেড মানে আমাকে দাওয়াত করা হয়েছে। এই দাওয়াত করা কাজটা কি আমি করিনি, আমাকে দাওয়াত করা হয়েছে। তাহলে এটাই হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভ বাক্যের ভিতরে পার্থক্য। এই বিষয়গুলা, এই বাক্যগুলা তোমাদের এর পরবর্তী ভিডিওগুলোতে আমি তৈরি করা শিখাবো। তোমাদের সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। তবে যাবার আগে আরেকবার বলে রাখি যে তোমরা যদি এই ভিডিওর বা এই বাক্যগুলো সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবা। আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবা। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।